বড় ব্রেকিং নিউজ। কালীঘাটে মন্দিরের ঘণ্টা, ভক্তদের ভিড়, ফুলের দোকানের ডাকের পরিচিত ছন্দ ভেঙে ঢুকলো কেন্দ্রীয় বাহিনী। ভারী বুটের শব্দ, দ্রুত গতির গাড়ি আর চারপাশে অস্বাভাবিক তৎপরতা। স্থানীয় মানুষ বুঝে গেলেন কিছু একটা বড় ঘটনা ঘটছে। ঘিরে ফেলা হলো বাড়ি, ভয় সত্যি করে অ্যাকশন শুরু করলো আয়কর দপ্তর। প্রথমে কেউই স্পষ্ট করে বলতে পারছিলেন না কি হচ্ছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে আয়কর দপ্তরের হানা। একটা নির্দিষ্ট বাড়িকে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, ভিতরে ঢুকেছেন আধিকারিকেরা, বাইরে তৈরি হয়েছে নিরাপত্তার বলয়। এলাকায় কৌতূহলী মানুষের ভিড় বাড়তে থাকে। কেউ বলছেন বড় কিছু হয়েছে, কেউ আবার ফিসফিস করে বলছেন এটা শুধু হানা নয়, এর পেছনে অন্য কিছু আছে। এই পুরো ঘটনার শুরুতেই সবচেয়ে বড় ধোঁয়াশা ছিল কার বাড়িতেই তল্লাশি চলছে, কেনই বা হঠাৎ এই অভিযান। কোনো আগাম খবর ছিল না, কোনো সতর্কতা ছিল না, ফলে জল্পনা দ্রুত ছড়াতে থাকে। রাজনীতি, ব্যবসা, ব্যক্তিগত শত্রুতা সবকিছু নিয়েই শুরু হয় আলোচনা। এরপর ধীরে ধীরে সামনে আসে দক্ষিণ কলকাতার পরিচিত ব্যবসায়ী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি কুমার সাহার নাম। গ্রিক চার্চের কাছে তার বাড়িতেই চলছে এই তল্লাশি, কিন্তু নাম সামনে আসার সঙ্গে সঙ্গেই রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে। কারণ এই অভিযান যেন একা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আরও বড় একটি গল্প। ঠিক একই সময়ে প্রায় একই ধরনের অভিযান শুরু হয় রাসবিহারীতে। সেই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও হানা দেয় আয়কর দপ্তর। শুধু তার বাড়ি নয়, মনোহরপুকুর রোডের বাসভবনের পাশাপাশি নির্বাচনী কার্যালয় এবং পার্টি অফিসেও তল্লাশি চালানো হয়। একাধিক জায়গায় একসঙ্গে এই অভিযান শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এটা কি নিছক কাকতালীয়? ঘটনাটা এখানেই আরও জটিল হয়ে ওঠে, কারণ সাধারণত এই ধরনের অভিযান দীর্ঘ পরিকল্পনার ফল হয়। তথ্য সংগ্রহ, নজরদারি, অনুমতি সবকিছু মিলিয়ে একটি বড় প্রক্রিয়ার পরেই এমন হানা দেওয়া হয়। ফলে একই দিনে একই সময়ে একই রাজনৈতিক বলয়ের দুই ব্যক্তির বিরুদ্ধে এই পদক্ষেপ অনেকের কাছেই সন্দেহজনক বলে মনে হচ্ছে। এর মধ্যেই উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি একাধিকবার দেবাশিস কুমারকে জমি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। সেই ঘটনার পরেই এই আয়কর অভিযান। এই সময়ের মিল কি নিছক কাকতালীয়, নাকি এর মধ্যে রয়েছে কোনো চাপ তৈরির কৌশল? রাজ্যের শাসক দল বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। অন্যদিকে কেন্দ্রের দাবি আইন তার নিজের পথে চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই পুরনো দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে কালীঘাট ও রাসবিহারীর এই যুগ্ম অভিযান যেন নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিল। এবার ফিরে আসা যাক কুমার সাহার কথায়। তিনি শুধুমাত্র একজন ব্যবসায়ী নন, দক্ষিণ কলকাতার রাজনৈতিক পরিসরে একটি গুরুত্বপূর্ণ নাম। একসময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, আবার মাঝখানে মতবিরোধের কারণে দলবদলও করেছেন। এই ওঠানামার মধ্যেই তিনি নিজের প্রভাব বজায় রেখেছেন। সূত্রের খবর, অভিষেক ব্যানার্জির যুব সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকেই কুমার সাহার গুরুত্ব বাড়তে শুরু করে। বিশেষ করে হাজরা ও রাসবিহারী অঞ্চলে দলীয় সভা সমিতিতে লোক সমাগম ঘটানোর ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে, যার মধ্যে রয়েছেন সুব্রত বক্সী। তার প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, স্থানীয়দের দাবি ধর্মীয় ক্ষেত্রেও তার যথেষ্ট প্রভাব রয়েছে। 64 পল্লীর দুর্গাপুজো তার নামেই পরিচিত। এছাড়া কালীঘাট মন্দিরে তার যোগাযোগ ও প্রভাব নিয়েও বহু কথা শোনা যায়। এই বহুমুখী প্রভাবই তাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এখানেই প্রশ্ন উঠছে, এই প্রভাবই কি তার বিরুদ্ধে এই পদক্ষেপের কারণ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো আর্থিক বা প্রশাসনিক তদন্ত? তল্লাশি শুরু হতেই বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, শুরু হয় বিক্ষোভ। কর্মীদের দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফল। তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন এবং অভিযানের কারণ জানতে চান। কিন্তু এই বিক্ষোভ নিয়েও প্রশ্ন উঠছে, এত দ্রুত এত মানুষের জমায়েত কি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, নাকি আগে থেকেই কোনো প্রস্তুতি ছিল? এই প্রশ্নের উত্তর এখনই স্পষ্ট নয়, কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো দেবাশিস কুমার এবং
কুমার সাহার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উঠে এসেছে বিভিন্ন সূত্রে। যদিও এই সম্পর্ক সত্যি হয়, যদি এই সম্পর্ক সত্যি হয়, তাহলে দুই জায়গায় একসঙ্গে হানার অর্থ আরও গভীর হয়ে দাঁড়ায়। সম্ভাবনার দরজা এখানে অনেক। আর্থিক লেনদেন, জমি সংক্রান্ত চক্র বা রাজনৈতিক প্রভাব, যে কোনো দিকেই তদন্ত এগোতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি স্পষ্ট করে কিছু জানায়নি, ফলে জল্পনা আরও বেড়েই চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের অভিযান সাধারণত একটি বড় বার্তা বহন করে। এটি শুধু আইনি পদক্ষেপ নয়, বরং ক্ষমতার ভারসাম্য বোঝানোর একটি উপায়ও হতে পারে। এই প্রেক্ষাপটে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা কি হচ্ছে, সেই প্রশ্নও উঠছে। অন্যদিকে অনেকেই বলছেন, যদি সত্যি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে তদন্ত হওয়াটা স্বাভাবিক। আইন তার নিজের পথে চলবে এবং দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এই যুক্তিও সামনে আসছে। কালীঘাটের সেই ভোর তাই এখন শুধুমাত্র একটি দিনের ঘটনা নয়, এটি হয়ে উঠেছে একটি বড় রহস্যের সূচনা। প্রতিটি তথ্য, প্রতিটি সম্পর্ক, প্রতিটি পদক্ষেপ এখন নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে। মানুষ জানতে চাইছে, এই হানার পেছনে আসল কারণ কি? এটি কি শুধুই নিছক আয়কর দপ্তরের নিয়মিত কাজ, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় চক্র, নাকি রাজনৈতিক কোনো অভিসন্ধি যা সামনে এলে বদলে যেতে পারে বাংলার রাজনৈতিক সমীকরণ? তদন্ত চলছে, সময় এগোচ্ছে, কিন্তু প্রশ্নের সংখ্যা কমছে না, বরং প্রতিটি নতুন তথ্যের সঙ্গে নতুন সন্দেহ জন্ম নিচ্ছে। একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা এখানেই থেমে থাকবে না। এর প্রভাব পড়বে রাজনীতি, প্রশাসন এবং জনমতের উপর। আর সেই প্রভাব কতটা গভীর হবে তা সময়ই বলে দেবে। কালীঘাট এখন আর সাধারণ নেই, সেটি হয়ে উঠেছে একটি বড় গল্পের শুরু, একটি গল্প যার শেষ এখনো অজানা। এবারে এই আবহেই মিরাজ শাহ নামে এক গুজরাটি ব্যবসায়ীর বাড়িতে, এলগিন রোডে তার বাড়িতে যথারীতি আইটি রেড। এবং এই আইটি রেডের নেপথ্যে কারণ কি সেটা এখনো জানা যায়নি। তবে এই মিরাজ শাহর পরিচয় সম্পর্কে একটা বিষয় জানতে পারা গেছে। এই মিরাজ শাহ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নমিনেশনে অন্যতম প্রস্তাবক। যে চারজন প্রস্তাবক ছিলেন তার মধ্যে একজন এই মিরাজ শাহ। তো তার বাড়িতে সকাল থেকে আইটি রেড চলছে, এখনও সেই রেড চলছে বলে জানতে পারা গিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত। তো এর কারণ কি সেই বিষয়টা নিয়ে কিন্তু চর্চা চলছে এবং মনে করা হচ্ছে যে এর নেপথ্যে রাজনীতির কিছু না কিছু বিষয় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই কেশিয়ারির জনসভা থেকে একটা আশঙ্কার কথা বলেছিলেন যে তার নমিনেশন বা তার মনোনয়নটাকে বাতিল করার একটা চক্রান্ত বা ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা করে ওঠা সম্ভব হয়নি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ানো হচ্ছে যে এই যে রেড বা এইভাবে যে কেন্দ্রীয় এজেন্সির যে হানা, এটা সুপরিকল্পিতভাবে বিজেপির অঙ্গুলি হেলনেই হচ্ছে। যদিও বিজেপি এই রেড বা হানা থেকে নিজেদের দায় অস্বীকার করেছে। এটা যা হচ্ছে কোর্টের নির্দেশে হচ্ছে, বিজেপির এখানে কোনো হাত নেই বলে হাত তুলে নিয়েছে বিজেপি। মতামত জানান আপনারা। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।